হ্যালো ফ্রেন্ডস, আর একটু নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের ক্লাস 7-এর তাপ চ্যাপ্টারের সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যে গরম বস্তু থেকে ঠান্ডা বস্তু থেকে তাপ কেন যায়, ঠিক আছে, কতক্ষণ পর্যন্ত এই প্রবাহ চলবে, তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, ঠিক আছে, কোনো একটা বস্তু কতটা তাপ ছাড়বে কতটা গ্রহণ করবে, এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক ফারেনহাইটের সাধারণ অন্তর, ঠিক আছে, এই সমস্ত প্রশ্নগুলো আমরা সলভ করার চেষ্টা করব। যে উষ্ণতায় পাঠ ফারেনহাইট স্কেলে 32, তার পাঠ সেলসিয়াস স্কেলে কত, ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক কত, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের ডিগ্রি সেন্টিগ্রেডের সঙ্গে ফারেনহাইটের যে সম্পর্ক, সেই সম্পর্ক রিলেটেড যত সমস্ত প্রবলেম, ঠিক আছে, যে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান, সেলসিয়াস স্কেলের এক সংখ্যক ঘর সমান কত সংখ্যক ঘর ফারেনহাইট, এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করবো। তো চলো ভিডিও একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে, তাহলে পরে তোমাদের এই চ্যাপ্টার সম্পর্কে স্বচ্ছ ধারণা চলে আসবে। তো প্রথমে আমরা শুরু করছি তাপ দিয়ে, ঠিক আছে। তাপ কি? তাপ হলো এক প্রকার শক্তি, যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হবে এবং বর্জন করলে বস্তু ঠান্ডা হবে। ধরো এখানে একটা বস্তু আছে, সে বস্তুটা মনে করো যে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ উষ্ণতা আছে, ঠিক আছে। 10 মিনিট পর দেখা গেলো সেটা তাপমাত্রা কমে 25 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল। তাহলে এর ফলে কি হলো না, সময়ের পর সে বাতাসের সঙ্গে, এই যে পরিবেশে যে বাতাসগুলো আছে, ঠিক আছে, বাতাসের সঙ্গে সে তার তাপকে বর্জন করে তাপমাত্রা কমালো, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো কোনো একটা বস্তু তাপ গ্রহণ করবে না বর্জন করে, তার ডিপেন্ডস করছে সেই বস্তু তাপের ওপর। সে যদি বেশি উত্তপ্ত হয়, ধরো একটা বস্তুকে আমরা রেখেছি, এই বস্তুর তাপ আছে মনে করে আমরা বলছি 75 ডিগ্রি, ঠিক আছে, উষ্ণতা আছে 75 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন এই বস্তুটা কিছুক্ষণ রেখে দিলে আমাদের পরিবেশের তাপমাত্রা বা ঘরের সাধারণ টেম্পারেচার আমরা কত ডিগ্রি থাকে জানো? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে যেহেতু এটা বেশি উষ্ণতা, এটা কম উষ্ণতা, তাহলে সে এই বেশি উষ্ণতার বস্তু তাপ বর্জন করবে পরিবেশকে, ঠিক আছে। ফলে তার তাপমাত্রা ব্যালেন্স হওয়ার চেষ্টা করে, অর্থাৎ দুটো বস্তুর মধ্যে, অর্থাৎ যে উত্তপ্ত বস্তু আছে এবং যে পরিবেশে যে আছে, সে তার মধ্যে কী হবে, সে তাপ বিকিরণ করার চেষ্টা করে বা তাপ ছেড়ে। যেমন ধরো এখানে একটা ছবি রেখে দেখাচ্ছে, এটা গরম বস্তু, এটা ঠান্ডা বস্তু। তো এটাকে আমরা সংযোগ করেছি। তাহলে গরম বস্তু থেকে তাপ সঞ্চালন হবে কার দিকে? এই ঠান্ডা বস্তুর দিকে। এই তাপ সঞ্চালন কতক্ষণ পর্যন্ত চলবে? এই তাপ সঞ্চালন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না এই দুটোর মধ্যে তাপমাত্রা সমান হয়ে যায়, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে তাপ হলো এক প্রকার শক্তি, যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হবে এবং বর্জন করলে বস্তু ঠান্ডা হবে। এবার উষ্ণতা ব্যাপারটা কি দেখো, যে উষ্ণতা হলো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা তাপ প্রবাহের অভিমুখ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ কোন দিকে তাপ যাবে সেটা ডিপেন্ডস করে উষ্ণতার উপর। যেমন একটু আগে বললাম যে এখানে 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল, ঠিক আছে, এখানে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল, ঠিক আছে। সে পরিবেশকে তাপ ছেড়ে দিয়ে তার তাপমাত্রা কমালো, অর্থাৎ বেশি উষ্ণতার বস্তু ঠান্ডা হবে উষ্ণতা ছেড়ে দেওয়ার পর। তো এটাই হচ্ছে ব্যাপার, যে কোনো একটা উষ্ণতা হলো এমন এক তাপীয় অবস্থা যা তাপ প্রবাহের অভিমুখ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। এবং দ্বিতীয়ত, কোনো বস্তুর সঙ্গে তাপীয় সংযোগ থাকলে, যেমন তাপীয় সংযোগ আমরা রেখেছি, এটা একটা গরম বস্তু, এটা ঠান্ডা বস্তু, এর মধ্যে তাপীয় সংযোগ আমরা এটার মাধ্যমে করেছি, ঠিক আছে। তো তাপীয় সংযোগ থাকলে বস্তুটি অপর বস্তু থেকে তাপ গ্রহণ করবে না অপর বস্তুকে তাপ দেবে, তা এ ভৌত ধর্মের দ্বারা নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে, অর্থাৎ উষ্ণতা। অর্থাৎ এ বস্তুটা ছাড়বে, তাপ ত্যাগ করবে এবং এই বস্তুটা তাপ গ্রহণ করবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে উষ্ণতা। এবার দেখো, উষ্ণতা হলো তাপের ফলাফল, ঠিক আছে। অর্থাৎ উষ্ণতা যে বহিঃপ্রকাশ, সেটা তাপের ফল। তাপের ফল প্রকার হয় উষ্ণতার দ্বারা, ঠিক আছে। এবং তাপ হলো উষ্ণতার কারণ। তোমাদের যদি পার্থক্য বলে, তাহলে তোমরা তিনটে জিনিস দিয়ে পার্থক্য করে দেবে। এক হচ্ছে ডেফিনেশন দিয়ে সংজ্ঞা দিবে, সংজ্ঞার মাধ্যমে। দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার এই যে উষ্ণতা হলো তাপের কারণ এবং তাপ হলো উষ্ণতার ফলাফল। আর হচ্ছে এককের মাধ্যমে, ঠিক আছে। যেমন ধরো একক তোমার পরীক্ষায় পড়বে, সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি, আর হচ্ছে উষ্ণতার একক হচ্ছে সেন্টিগ্রেড বা সেলসিয়াস। আর এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল এবং হচ্ছে উষ্ণতার একক হচ্ছে কেলভিন। অর্থাৎ সেন্টিগ্রেড হচ্ছে সিজিএস একক তাপ উষ্ণতার, আর এসআই একক হচ্ছে কেলভিন, এবং হচ্ছে তাপের একক সিজিএসে ক্যালোরি, আর এসআই পদ্ধতিতে জুল, ঠিক আছে। এই ক্যালোরি আর জুলের মধ্যে তোমাদের একটা সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা করে, যে 1 ক্যালোরি, আমরা সিএল লিখছি, 1 ক্যালোরি সমান কত জুল, ঠিক আছে। তো 4.2 জুল হয়, 4.2 জুল হয়। তো এখান থেকে তোমরা বুঝতে পারছো যে কোনটার পরিমাণ বেশি বলো তো, ক্যালোরি বেশি না জুল বেশি। তো স্বাভাবিকভাবে ধরো একটা উদাহরণ দিই, যে মনে করো একজন মানুষ, ঠিক আছে, একজন মানুষ কার সঙ্গে সমান হচ্ছে? 4 জন ছোট বাচ্চার সঙ্গে সমান হচ্ছে, এটা মনে করো 4 জন।
তো কার ক্ষমতা বেশি? মানুষটার ক্ষমতা বেশি। এই 4 জনের সঙ্গে যেহেতু সমান হচ্ছে, তেমনই 1 ক্যালোরি সমান 4.2 জুল। তাহলে কার পরিমাণ বেশি? ক্যালোরির পরিমাণ বেশি, অর্থাৎ ক্যালোরি বড় একক। বুঝতে পেরেছি আশা করছি যে এর পরিমাণটা বেশি হবে। ঠিক আছে, একক বড় ব্যাপারটা নয়, এর পরিমাণটা কী হবে? বেশি হবে। ক্যালোরি 1 ক্যালোরি সমান 4.2 জুল। এবার দেখো তাপ কত প্রকার? তাপ হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে বোধগম্য তাপ, একটা লীন তাপ। বোধগম্য তাপ খুবই গুরুত্বপূর্ণ। বোধগম্য তাপ কী বলে? যে তাপের প্রভাবে বস্তুর উষ্ণতার পরিবর্তন হয় কিন্তু অবস্থার পরিবর্তন হয় না। তো আমরা একটু পরে জানবো যে বস্তুর অবস্থা হচ্ছে 3 প্রকার। ঠিক আছে, এক হচ্ছে তোমার কঠিন, তারপর হচ্ছে তরল, এবং 3 নম্বর হচ্ছে জলীয় বাষ্প আমরা বলতে পারি, বাষ্প। ঠিক আছে, আমরা জলের ক্ষেত্রে জলীয় বাষ্প বলবো, কিন্তু এরকম বাষ্প। তো হচ্ছে এই অবস্থা 3 প্রকারের হয়। ঠিক আছে, কঠিন, তরল, গ্যাসীয়, বাষ্প নয়, গ্যাসীয়। তো এবার দেখো যে তাপের প্রভাবে বস্তুর উষ্ণতা পরিবর্তন হবে, ঠিক আছে, কিন্তু অবস্থার পরিবর্তন হবে, অর্থাৎ কঠিন থেকে তরল হবে বা তরল থেকে গ্যাসীয়, এটা কিন্তু বোধগম্য তাপ দ্বারা হয় না। এটা কার সাহায্যে হয়? লীন তাপের সাহায্যে। যে তাপের প্রভাবে বস্তুর উষ্ণতার পরিবর্তন হয় না কিন্তু অবস্থার পরিবর্তন হয় তাকে লীন তাপ বলে। খুবই গুরুত্বপূর্ণ, জিজ্ঞাসা করবে যে লীন তাপ কাকে বলে, তখন তোমরা উত্তর দিবে। ঠিক আছে, আর এটা হচ্ছে বোধগম্য তাপ। বোধগম্য তাপ আমরা ফারেনহাইট বা ডিগ্রি সেন্টিগ্রেডের সাহায্যে মাপি। ঠিক আছে, তো উষ্ণতা মাপক স্কেল খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় পড়বেই। ধরো ঠিক আছে, এখান থেকে একটা কোশ্চেন আসবে, এটা 100%, তোমরা স্টার মার্ক দিয়ে রাখতে পারো। ঠিক আছে, আসবে একটা প্রশ্ন, কি উষ্ণতা মাপক স্কেল হিসেবে আমরা 2 ধরনের সম্বন্ধে জানবো। একটা হচ্ছে থার্মোমিটার সম্বন্ধে জানবো, আর একটা হচ্ছে ফারেনহাইট সম্বন্ধে জানবো। ঠিক আছে, দেখো এখানে আমরা একটা ছবির সাথে তোমরা বোঝানোর চেষ্টা করি। এখানে আমরা কেলভিনকে বলেছি, কেলভিন নিয়েছি, ফারেনহাইট সেলসিয়াস। তো আমরা কেলভিন আলোচনা করবো না, সেলসিয়াস আর ফারেনহাইট আলোচনা করবো। দেখো এখানে এটাই মনে রাখো। ঠিক আছে, এটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা অ্যাকচুয়ালি আমরা ক্লাস টেনের জন্য ইউজ হবে, এটা -273। তো এটা আমাদের জানার দরকার, আমরা এখান থেকে জানবো। 0 ডিগ্রি সেন্টিগ্রেড, সেলসিয়াসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটাই হচ্ছে তোমার কার ক্ষেত্রে? 32 ডিগ্রি ফারেনহাইট কার ক্ষেত্রে? এই ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে। অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক, আর ফারেনহাইট হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। এবার দেখো ঊর্ধ্ব স্থিরাঙ্ক, দেখো এর ক্ষেত্রে কত হয়? 100 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে, আর ফারেনহাইটের ক্ষেত্রে হয় 212 ডিগ্রি। ঠিক আছে, ফারেনহাইট। আর এটা আমাদের মানুষের হিউম্যান টেম্পারেচার, যে 98 ডিগ্রি ফারেনহাইট হয় মানুষের যে আমাদের নর্মাল যে টেম্পারেচার, ঠিক আছে, শরীরে। আর সেটা যদি থার্মোমিটারে মাপতে যাও তাহলে 37 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। যদি বলে যে আমাদের স্বাভাবিক উষ্ণতা কত শরীরে, তাহলে বলবো 37 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তো নিম্ন স্থিরাঙ্ক তাহলে সেলসিয়াসের কত? 0, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100। তাহলে আমরা এখানে লিখে নিই, তাহলে থার্মোমিটার ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। নিম্ন স্থিরাঙ্ক কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। সাধারণ অন্তর কি? ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, অর্থাৎ 0 ডিগ্রি থেকে তুমি শূন্যকে বাদ দাও, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 আর এটা 0, তাহলে বিয়োগ করলে পরে কত হবে? 100। এটা হচ্ছে সাধারণ অন্তর কার ক্ষেত্রে? থার্মোমিটারের ক্ষেত্রে। এর ফারেনহাইটের ক্ষেত্রে আমরা কত দেখলাম বলো? ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট, 212 ডিগ্রি ফারেনহাইট। এবং নিম্ন স্থিরাঙ্ক কত দেখলাম বলো? 32 ডিগ্রি ফারেনহাইট। তো সাধারণ অন্তর কত বলো? তাহলে বিয়োগ করে দাও, 212 বিয়োগ 32, তাহলে সমান হয়ে যাচ্ছে কত? 180। ঠিক আছে, এটা সাধারণ অন্তর। এবার দেখো আমরা এই শর্ট কোশ্চেনগুলো সম্বন্ধে জানবো। এখান থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা প্রায় 100%। দেখো প্রথম প্রশ্ন, যে উষ্ণতার পাঠ ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি, ফারেনহাইট স্কেলে 32, অর্থাৎ এখানে দেখো ভালো করে ছবিটা দেখে দেখো, এই 32 ডিগ্রি ফারেনহাইট মানে নিম্ন স্থিরাঙ্ক। তার মধ্যে জিজ্ঞাসা করছে সেলসিয়াস স্কেলে কত। তাহলে নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট হলে পরে এর ক্ষেত্রে কত হবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে উত্তর কত হবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আশা করছি বুঝতে পেরেছ। কত হবে? 0 ডিগ্রি। অপশান সি ইজ রাইট। ঠিক আছে, এবার দেখো পরের প্রশ্ন, ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? তো কত হবে? 32 ডিগ্রি ফারেনহাইট। আমরা একটু আগে দেখলাম, তাহলে একই প্রশ্ন কিন্তু কোয়েশ্চেন ঘুরে আসতে পারে। ঠিক আছে, যে উষ্ণতার পার ফারেনহাইট স্কেলে 32, তার সেলসিয়াস স্কেল কত, সেখানে আমরা বলবো 0 ডিগ্রি। আবার যদি প্রশ্ন করে ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত, তখন আমরা বলবো 32 ডিগ্রি ফারেনহাইট। আশা করছি বুঝতে পেরেছো। পরের প্রশ্ন চলো, যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এর মান, দেখো অপশানগুলো পড়ো। 0 ডিগ্রি ফারেনহাইট, 32 ডিগ্রি ফারেনহাইট, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 212 ডিগ্রি ফারেনহাইট। এবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত? সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক। তাহলে এখানে ফারেনহাইটের নিম্ন স্থিরাঙ্ক দেখো 32 ডিগ্রি। তাহলে অপশন বি ইজ রাইট। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, ফারেনহাইট স্কেলে প্রাথমিক অন্তর, ফারেনহাইট স্কেলে প্রাথমিক অন্তর আমরা কত দেখলাম? দেখো 180। তাহলে এখানে কোথায় আছে 180? দেখো অপশন ডিতে আছে। তাহলে অপশন ডি ইজ রাইট। ঠিক আছে, তারপরে দেখো উষ্ণতা মাপার যন্ত্র
ও উষ্ণতা মাপার যন্ত্র কিসে, আমরা উষ্ণতা কিসে মাপি, ঠিক আছে, তো মনে রাখবে থার্মোমিটার, ঠিক আছে। এই ক্যালোরিমিটার হচ্ছে তাপ পরিমাপের যন্ত্র, ঠিক আছে। এই দেখো পরে প্রশ্ন আছে তাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, তাহলে হবে ক্যালোরিমিটার, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রশ্ন। এবার দেখো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এখান থেকে অনেক কনসেপচুয়াল কোশ্চেন আসতে পারে, যে দুই স্কেলের উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের মধ্যে সম্পর্ক। দেখো এখানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, 100 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়ালস টু 180 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। অর্থাৎ যাই 100 ডিগ্রি সেলসিয়াস স্কেলে যেটা তোমার 100 ডিগ্রি, ঠিক আছে, আর সেটা হচ্ছে ফারেনহাইট স্কেলে কত, 180 ডিগ্রি, তাহলে দুটো অবশ্যই সমান হবে, তাই আমরা সমান চিহ্ন দিয়েছি, ঠিক আছে। এবার তোমার এখান থেকে প্রশ্ন আসতে পারে যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত, ঠিক আছে। এই যেমন এখান থেকে প্রশ্ন দিয়েছে ফারেনহাইট স্কেলের এক সংখ্যক ঘর সমান কত সংখ্যক ঘর সেলসিয়াস, ঠিক আছে। এবার দেখো 180 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত হয় বলো, আমরা উত্তর লেখার চেষ্টা করছি, সমান 180 ডিগ্রি ফারেনহাইট, আমরা ফারেনহাইট থেকে যাব, তাহলে দেখো এটাকে আগে লিখতে হতো অ্যাকচুয়ালি 180 ডিগ্রি ফারেনহাইট সমান হচ্ছে 180 ডিগ্রি সেন্টিগ্রেড, সরি 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, আমরা ফারেনহাইট সমান জানতে চাইছি, তাহলে 1 ডিগ্রি ফারেনহাইট সমান কত হয় বলো, 100/180, এটা ডিগ্রির জন্য থাকছে ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। তাহলে কথা হচ্ছে 1 ডিগ্রি ফারেনহাইট সমান কত, 100/180, তাহলে অপশন কততে আছে হলো বিতে আছে, তাহলে বি রাইট, ঠিক আছে। এটা উল্টো হতে পারতো প্রশ্ন, আবার দেখো এটাও হয়, ঠিক আছে, আবার দেখো এটাও হয় যে 1 ডিগ্রি ফারেনহাইট সমান 5/9 ডিগ্রি সেন্টিগ্রেড, দেখো এটা কাটাকাটি করো, 0 0 কাটলো, 5 দুগুণে 10, 9 দুগুণে 18, তাহলে 1 ডিগ্রি ফারেনহাইট সমান আবার কত হয়, 5/9 সি, ঠিক আছে। তো এটাও মনে রাখবে, এটাও ঠিক আছে, এটাও মনে রাখবে। আবার 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 9/5, আর 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 180 ডিগ্রি ফারেনহাইট। তো সব থেকে আমাদের যেটা ব্যবহার বেশি হবে সেটা হচ্ছে C/5 F-32/9, ঠিক আছে, আমরা এটা মনে রাখবো, ঠিক আছে, C/5 F-32/9, ঠিক আছে, মুখস্থি করে নাও। অ্যাকচুয়ালি এটা আসে কী করে, না হচ্ছে তোমার ভালো করে যদি দেখো এটা আমি এখানে লেখার চেষ্টা করছি, দেখো এখানে দেখো যে সি থেকে বিয়োগ করতে হবে সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত 0, তাকে ভাগ করে দাও 5 দিয়ে, ঠিক আছে। এখান থেকে চলে আসবে 5/9, দেখো এই 5টা নিচে চলে আসবে, তাহলে 5 হয়ে যাবে, আর এখানে হবে 1, তাহলে এরকম 1/5 সমান 1 মানে এটা তুমি মনে রাখতে পারো যে 1/5 ডিগ্রি ফারেনহাইট ইকুয়ালস টু 1 ডিগ্রি বাই সেলসিয়াস, ঠিক আছে, এরকম মনে রাখতে পারো, ঠিক আছে। তো দেখো আমরা এখানে ব্যাপারটা করছি, এখানে কী করবে, তাহলে সি থেকে তার নিম্ন স্থিরাঙ্ক কত 0 বাদ, আর এফ এর নিম্ন স্থিরাঙ্ক কত 32 ডিগ্রি, ঠিক আছে, সেখানে নয়। এখানে একটা প্রশ্ন আসতে পারে, দেখো ভালো করে এই জায়গাটা দেখো ভালো করে, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে কত ডিগ্রিতে, দেখো মানে কত ডিগ্রি ফারেনহাইট সমান সেলসিয়াসে 0 হয়ে যাবে। এখানে দেখো এফ এর মান যদি তুমি 32 বসাও, তাহলে দেখো 32 - 32 সমান কত হয় বলো, 0, তাহলে ওপরে এই 0 চলে এসছে, এটা সমান 0 হয়ে যাচ্ছে, তো 0কে 9 দিয়ে ভাগ করলে 0 হয়, এবার তুমি যাই করো সেটা 0 হয়ে যাবে। তাহলে কত ডিগ্রি ফারেনহাইটে সেলসিয়াস স্কেলের মান 0 হবে, তাহলে কত হবে 32, এটা মনে রাখতে পারবে, এটা অনেক সময় প্রশ্ন জিজ্ঞাসা করে, ঠিক আছে। দেখি লিখেছি কি, এরকম প্রশ্ন থাকতে পারে, লেখা নেই, তবে এর প্রশ্নটা অ্যাড করে নাও, ঠিক আছে। কি হতে পারে যে এটা তো আমরা বলে দিলাম, এটা তার উল্টো, ঠিক আছে, সেলসিয়াস স্কেলে এক সংখ্যক ঘর সমান কত ফারেনহাইট, তাহলে ফারেনহাইটও কত হবে, তাহলে এটা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা একটা প্রশ্ন অ্যাড করে দাও যে কত ডিগ্রি ফারেনহাইটে সেলসিয়াস স্কেলের পাঠ 0 হবে, সেলসিয়াস স্কেলের পাঠ 0 হবে, তাহলে এটা মনে রাখো তো কত, অ্যান্সার কত হবে 32 ডিগ্রি ফারেনহাইট। কেন আমরা তোমাদেরকে দেখালাম, কারণ হচ্ছে এই কারণে C/5 F-C/5, সরি মাই মিস্টেক, C/5 F-32/9, ঠিক আছে। এবার দেখো এই এফ এর ভ্যালু যদি আমরা বসে দিই কত 32, তাহলে কত হবে C/5, তাহলে এফ এর জায়গাতে 32 - 32/9, 32 থেকে 32 বাদ দিলে কত 0, তাহলে C/5 সমান 0/9, ঠিক আছে। তাহলে
এবার দেখো 0কে 9 দিয়ে ভাগ করলে 0ই হয়, তাহলে দিস ইমপ্লাইজ করছে কত c/5 সমান 0, তাহলে c সমান কত 0। তাহলে আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এফ এর মান 32 হলে পরে সি এর ভ্যালু কত হয়ে যাবে 0 হয়ে যাবে। তো এরকম জিজ্ঞাসা করতেই পারে যে কত ডিগ্রি ফারেনহাইটে সেলসিয়াস স্কেলের পার্ট 0, ঠিক আছে, সেলসিয়াস স্কেল পার্ট 0 ডিগ্রি, ঠিক আছে। তো আশা করছি বুঝতে পেরেছো। দেখো এবার আমরা পরের প্রশ্ন যাচ্ছি যে কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের পার্ট সমান হয়। তো এটা হয় -40 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো এই প্রশ্নটা আমরা অঙ্কের আকারে লিখেছি নিচে, দেখো ফারেনহাইটের সমানতা গণনা করো, আমরা গণনা করছি। দেখো দেখো আবার এই একই প্রশ্ন আছে, আমরা সলভ করার চেষ্টা করছি, ঠিক আছে। তো দেখো c/5 আমরা ফর্মুলা শিখলাম কি, সিকে 5 দিয়ে ভাগ করো, সেখান থেকে f - 32/9, ঠিক আছে। এবার আমরা কি প্রশ্ন করেছি, দেখো -40 ডিগ্রি সেন্টিগ্রেড কত ডিগ্রি ফারেনহাইটের সমান। তাহলে আমরা সেলসিয়াসের জায়গায় -40 বসাও, সেলসিয়াসের পার্ট দেওয়া আছে যেহেতু, ঠিক আছে। তাহলে /5 সমান f - 32/9, তাহলে কাটাকাটি করো, 50 × 40, তাহলে কত হচ্ছে -8 f - 32/9, তাহলে গুণ করে দেয়, আমরা f - 32কে আগে লিখেছি, তাহলে এটার সাথে এটা গুণ হবে, 8 × 9 = 72 -72, ঠিক আছে। তাহলে f সমান কত হচ্ছে বলো, এই -32 ওদিকে গেলে কত +32 হবে, আর -72, তাহলে 32 থেকে 72 বাদ দিলে কত -40, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছ যে এফ এর ভ্যালু যখন -40 তখন সেলসিয়াসের ভ্যালু -40, তাহলে এই ভ্যালুটাতে সবার পার্ট সমান হয়। ফারেনহাইট এবং স্কেলের পার্ট কত ডিগ্রি সেন্টিগ্রেড সমান হয়, -40 ডিগ্রি। তুমি ফারেনহাইট বললেও হবে, আবার -40 ডিগ্রি সেন্টিগ্রেড বললেও হবে, ঠিক আছে। এখানে পার্ট দুটো সমান। আর সেলসিয়াসে কত 0 কখন হবে, ডিগ্রি সেন্টিগ্রেড = 0 কখন হবে, যখন এফ সমান কত হবে 32, একটু আগে আমরা অঙ্ক দেখলাম, ঠিক আছে। এর দুটো আলাদা আলাদা বিষয়, আশা করি মাথায় রাখার চেষ্টা করবে, ঠিক আছে। এবার দেখো 1 ডিগ্রি সেন্টিগ্রেড ও 1 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে কোনটি বড়, 1 ডিগ্রি সেন্টিগ্রেড আর 1 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান, চলো 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান করতে দেখলাম, দেখো 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান হচ্ছে 9 ডিগ্রি বা 9/5 ডিগ্রি, ঠিক আছে। তার মানে ব্যাপারটা কী দেওয়া আছে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান হচ্ছে 9/5 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এবার দেখো আমরা সমান করে দিই, তাহলে 5 ডিগ্রি সেন্টিগ্রেড সমান এই কোণে গুণ করলাম সমান 9 ডিগ্রি ফারেনহাইট। তার মানে দেখো কোনটা বড়, এর 5-এর সঙ্গে এর 9 সমান, তার মানে কে বড় হবে বলো, ডিগ্রি সেন্টিগ্রেড বড় হবে, ঠিক আছে। তাহলে কে বড় হয়েছে, ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা তাহলে কী লিখবো, এখানকার মধ্যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বড়, ঠিক আছে। আমরা দেখানোর চেষ্টা করলাম, আশা করছি বুঝতে পেরেছো। এই অঙ্কটা আমরা সলভ করলাম, তোমরা অবশ্যই দেখে টুকে নেবে। এবার দেখো 40 ডিগ্রি সেন্টিগ্রেড কত ডিগ্রি ফারেনহাইটের সমান, তাহলে অঙ্ক করার চেষ্টা করি। দেখো মান বসাও, c/5 f - 32 / 9, তাহলে আমরা ডিগ্রি সেন্টিগ্রেডে 40 বসাই, এই 40 বসালাম, এখানে যেহেতু সেলসিয়াসে আছে তাই আমরা সেলসিয়াসের জায়গাতে বসালাম f - 32/9, ঠিক আছে। তো কাটাকাটি করো, 50 × 40, এবার দেখো এটার সাথে এটা গুণ হবে, আর এখানে কিছু না মানে 1 আছে, তাহলে 1-এর সঙ্গে এটা গুণ, তাহলে f - 32 সঙ্গে 1 গুণ করলে ওটাই দাঁড়ায়, আর 8 × 9 = 72, ঠিক আছে। তাহলে f সমান কত হচ্ছে বলো, এই -32 ওদিকে গেলে +32, আর এটা হচ্ছে 72, তাহলে f সমান কত হচ্ছে বলো, তাহলে হচ্ছে 104, তাহলে 104 ডিগ্রি ফারেনহাইট, 104 ডিগ্রি ফারেনহাইট। তো কত ডিগ্রি ফারেনহাইট সমান না 104 ডিগ্রি ফারেনহাইটের সঙ্গে সমান। আশা করছি বুঝতে পেরেছো, অঙ্ক লিখে নেবে, ঠিক আছে। চলো পরবর্তী অঙ্ক দেখো, 95 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াসে কত, তাহলে একই অঙ্ক আমরা ফর্মুলা ইউজ করি। কী ফর্মুলা বলো, তাহলে এটা শিখলাম c/5 f - 32/9, তাহলে দেখো c/5 থাক, এফের জায়গাতে কত বসাবো, যেহেতু এফের ভ্যালু দেওয়া আছে, তাহলে এফের জায়গাতে বসাবো 95 - 32/9, ঠিক আছে। আচ্ছা c/5 থাকলো। এবার দেখো 95 থেকে 32 বাদ দাও, তাহলে 3 আর 6 = 63, তো 9, তো 7 × 9 = 63, 7 হলো, এই তাহলে 5 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে c সমান কথা হচ্ছে 5 × 7 = 35, তাহলে কার সঙ্গে সমান হচ্ছে 95 ডিগ্রি ফারেনহাইট, অতএব 95 ডিগ্রি ফারেনহাইট সমান 35 ডিগ্রি সেন্টিগ্রেড। আশা করছি বুঝতে পেরেছ।
চলো পরবর্তী বিষয়। এবার দেখো এখানে একটা বিষয় তোমাদেরকে বলি, খুবই গুরুত্বপূর্ণ, তাপের বিষয়ে আমরা ঢুকেছি। বলছে একটি বস্তুর উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড করলাম, অর্থাৎ 10 ডিগ্রি বাড়লো, ঠিক আছে। যতটা তাপ দরকার হবে 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড করতে কত পরিমাণ তাপ লাগবে? 3 গুণ, দ্বিগুণ, অর্ধেক নাকি সমপরিমাণ? ভালো করে বোঝো। এখান থেকে এটার ডিফারেন্স কত? 10 ডিগ্রির, আর এটার ডিফারেন্স কত? 20 ডিগ্রি। তাহলে এটার কত দ্বিগুণ, এটা কত হয়েছে বলো? দ্বিগুণ হয়েছে, 2 গুণ, তাই কি না? তাহলে এটা কত হবে? 2 গুণ। আশা করছি বুঝতে পেরেছো। চলো, লিন তাপ কাকে বলে দেখো, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বলছে একক ভরের কোনো পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ করা হয় বা অপসারণ করতে হয় তাকে পদার্থটির অবস্থান্তরের লিন তাপ বা লিন তাপ বলা হয়। অর্থাৎ উষ্ণতার কোনো পরিবর্তন হবে না, উষ্ণতার কোনো রকম পরিবর্তন হবে না। মনে করো একটা জায়গাতে আমাদের কি আছে? বরফ আছে, ঠিক আছে, আমি বরফ রেখেছি, এখানে থার্মোমিটার দিয়ে দেখলাম তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, 0 ডিগ্রি সি আছে, ঠিক আছে। এবার দেখো আমি এইখানে ওই বরফ থেকে জল হওয়া শুরু করেছে, ঠিক আছে, বরফ আছে কিন্তু এখন জল হওয়া শুরু করেছে, তবুও আমরা থার্মোমিটারে কত দেখবো? 0 ডিগ্রি সেন্টিগ্রেডই দেখবো। কত ডিগ্রি দেখবো? 0 ডিগ্রি সেন্টিগ্রেডই দেখবো। তার মানে দেখো এখানে জল থেকে যে বরফ হচ্ছে, বরফ থেকে যে জল হচ্ছে, বরফ থেকে জল, তাহলে এটা হচ্ছে অবস্থার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ কঠিন থেকে কিসে পরিণত হচ্ছে? তরলে পরিণত হচ্ছে, ঠিক আছে, কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে। তো তার জন্য কিসের প্রয়োজন হচ্ছে? লিন তাপ। আমরা পরে আলোচনা করছি, ঠিক আছে। তো লিন তাপ কি? শুধুমাত্র অবস্থার পরিবর্তন করে, কিন্তু কোনো রকম উষ্ণতার পরিবর্তন করে না। অর্থাৎ যত ডিগ্রি তাপ থাকবে, উষ্ণতা থাকবে, তত ডিগ্রি উষ্ণতা থাকবে, ঠিক আছে। মাঝখান থেকে তার অবস্থার পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয়, বা গ্যাসীয় থেকে তরল, এবং তরল থেকে কঠিন হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো বরফ গলনের লিন তাপ কত ক্যালোরি হয়? বরফ গলনের লিন তাপ হয় 80 ক্যালোরি প্রতি গ্রাম, অর্থাৎ 1 গ্রামের জন্য 80 ক্যালোরি প্রতি 1 গ্রামে, অর্থাৎ 1 গ্রামের জন্য কত প্রয়োজন? 80 ক্যালোরি প্রয়োজন তাপ, ঠিক আছে। তাহলে 2 গ্রামের জন্য কত প্রয়োজন হবে? তাহলে 2 গুণ, 2 গুণতে 80, 1 গ্রামের জন্য যদি 80 হয়, তাহলে 2 গ্রামের জন্য 2 গুণতে 80, মানে 160 ক্যালোরি। বুঝতে পেরেছো? এটাই প্রশ্ন। বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো? খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় পড়বে, এদের 99 100% ধরো। যে প্রমাণ চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ফিক্স থাকবে। উষ্ণতা কী থাকবে? ফিক্স থাকবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বরফ, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, দেখো উষ্ণতার কোনো হেরফের হয়নি, শুধুমাত্র এখানে বরফ থেকে কি হয়ে গেল? বরফ থেকে কি হয়ে গেল বলো? বরফ থেকে হয়ে গেল এখানে জল, ঠিক আছে। তাহলে দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপের প্রয়োজন হয়, 80 ক্যালোরি তাপের প্রয়োজন হয়। বুঝতে পেরেছো লিন তাপ কী জিনিস, ঠিক আছে। এবার দেখো কয়েকটি প্রশ্ন দেখে নিই। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5 গ্রাম জলে পরিণত করতে, তো আমরা জানি 1 গ্রামের জন্য কতটা প্রয়োজন হয়? 1 গ্রামের জন্য আমার 80 ক্যালোরি প্রয়োজন হয়। কত প্রয়োজন হয়? 80 ক্যালোরি। তাহলে 5 গ্রামের জন্য কত প্রয়োজন হবে? 5 গুণিত 80, তাহলে 5 × 8 = 40, মানে হচ্ছে 400 ক্যালোরি, ঠিক আছে। অপশন কততে আছে? সিতে, তাহলে অপশন সি ঠিক। দেখো এই প্রশ্নটা দেখো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জল ও 1 গ্রাম বরফের মধ্যে কোনটিতে হাত দিলে বেশি ঠান্ডা লাগবে এবং কেন? ঠিক আছে, ভালো করে ব্যাপারটা বুঝো। 1 গ্রাম জল আর হচ্ছে 1 গ্রাম বরফ, 1 গ্রাম বরফ, কোথায় তাপের পরিমাণ বেশি আছে বলো? এখানে বেশি তাপের পরিমাণ আছে, কারণ বরফ থেকে জল পরিণত হতে গেলে তাকে কি 80 ক্যালোরি তাপ গ্রহণ করতে হয়, আর এখানে কি আছে? 80 ক্যালোরি তাপ কম আছে, ঠিক আছে, 80 ক্যালোরি তাপ কম আছে। তাহলে বরফটা বেশি ঠান্ডা, আশা করছি বুঝতে পারছো। অর্থাৎ বরফে তাপের পরিমাণ কম, কারণ বরফ থেকে জলে পরিণত হতে গেলে তাকে 80 ক্যালোরি তাপ কী করতে হয়? গ্রহণ করতে হয়। তাহলে পরে যেহেতু বরফ হয়েই আছে, তাহলে সেক্ষেত্রে তার ক্ষেত্রে কী আছে? 80 ক্যালোরি কম তাপ আছে জলের থেকে, তাই বরফ বেশি ঠান্ডা হবে, ঠিক আছে। তো এবার দেখো, কারণ আমরা বলেছি, কারণ বরফ ও ঠান্ডা জল উভয়ে উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়া সত্ত্বেও জল অপেক্ষা বরফের প্রতি গ্রামে 80 ক্যালোরি তাপ কম থাকে। 80 ক্যালোরি তাপ কী থাকে? কম থাকে প্রতি গ্রামের জন্য। এবার তুমি ধরো 1 কেজি যদি নাও, 1000 গ্রাম, ঠিক আছে, 1000 গ্রাম বরফ আর 1000 গ্রাম জল, এবার ব্যাপারটা বোঝার চেষ্টা করো। জল, ঠিক আছে, তাহলে এই 1000 গ্রাম বরফ থেকে 1000 গ্রাম জল পরিণত হতে গেলে কত ক্যালোরি তাপের প্রয়োজন হয়? 80 দিয়ে গুণ করে দাও, তাহলে 80,000 ক্যালোরি।
বুঝতে পারছো তাপের পরিমাণটা কত বেশি জলে, মানে এক 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 1000 গ্রাম বরফ থেকে 1000 গ্রাম জলে 80,000 ক্যালোরি তাপের পরিমাণ বেশি আছে। তাহলে জল বেশি বেশি কী হবে, গরম হবে বরফ অপেক্ষা। আশা করছি বুঝতে পারছো। এবার দেখো একই জিনিস, ঠান্ডা শরবত বানাতে ঠান্ডা জল ও বরফের মধ্যে কোনটি ব্যবহার করব এবং কেন? আমরা কি ব্যবহার করব? বরফ ব্যবহার করব। কারণ প্রতি 1 গ্রাম বরফে প্রতি প্রতি 1 গ্রাম জল অপেক্ষা প্রতি 1 গ্রাম জল অপেক্ষা 80 ক্যালোরি তাপ কম থাকে। 80 ক্যালোরি তাপ কম থাকে, ঠিক আছে? আশা করছি বুঝতে পারছো, বরফের তাপের পরিমাণ কম থাকে। দেখো তারপরে প্রশ্ন, লিন তাপ পদার্থের কি উষ্ণতা বাড়ায়, উষ্ণতা কমায়, অবস্থান্তর ঘটায়, কোনো পরিবর্তন ঘটায় না। কি ঘটায়? অবস্থান্তর ঘটায়, অবস্থার পরিবর্তন করে, হ্যাঁ কি না বলো? কারণ এক অবস্থা থেকে অন্য অবস্থা থেকে ট্রান্সলেট করে লিন তাপ, ঠিক আছে? তারপরে প্রশ্ন দেখো, এখানে এই জায়গার ছকটা ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো এখানে আছে কঠিন অবস্থা, এখানে তরল অবস্থা, এখন গ্যাসীয় অবস্থা। আমরা একটা পদার্থের 3টি অবস্থাকে তুলনা করছি, ঠিক আছে? দেখো কঠিন অবস্থা থেকে যদি সে তাপ গ্রহণ করে প্লাস তাপ মানে কি গ্রহণ করে, তাহলে সে তরলে পরিণত হবে, ঠিক আছে? এটাকে আমরা গলন বলবো। অর্থাৎ কঠিন অবস্থা থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে আমরা কী বলবো? গলন, ঠিক আছে? আবার এই তরল বস্তুটা যদি কী করে, তাপ ছেড়ে দেয়, তাহলে কিসে পরিণত হবে? কঠিনে পরিণত হবে, কঠিন অবস্থায় আবার আসবে, তাহলে এটাকে বলবো কঠিনীভবন। তাহলে কঠিনীভবন কাকে বলবো? তরল অবস্থা থেকে কঠিন তাপ ত্যাগের মাধ্যমে বা তাপ বর্জন করে কঠিন অবস্থায় আসলে তাকে বলে কঠিনীভবন। বুঝতে পেরেছো ভাষা? তারপরে দেখো এখানে তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থা, তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থা। তো তরল থেকে গ্যাসীয় হতে গেলে তাকে কী করতে হবে? তাপ গ্রহণ করতে হবে, তাহলে তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় যাওয়ার ঘটনাকে কী বলে? বাষ্পীভবন। তোমাকে যে প্রশ্ন বলে বাষ্পীভবন কাকে বলে, তাহলে বলে তরল বস্তু তাপ গ্রহণ করে গ্যাসীয় অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে বাষ্পীভবন বলে। আবার একই ব্যাপার যে গ্যাসীয় অবস্থা থেকে সে যে তাপ বর্জন করে, কী করে? তাপ বর্জন করে, মাইনাস মানে কি বর্জন করা, তাহলে সে আবার কোথায় চলে আসবে? তরল অবস্থায় চলে আসবে, ঠিক আছে? এটাকে বলা হয় ঘনীভবন, অর্থাৎ তার জমাট বাঁধছে, ঠিক আছে? এবার দেখো কিছু কিছু পদার্থ আছে, যেমন আমরা এখানে বলেছি পদার্থের সাধারণ ভৌত অবস্থা মূলত 3টি, এটা কঠিন, তরল এবং গ্যাসীয়, ঠিক আছে? কঠিন হচ্ছে বরফ, তরল হচ্ছে জল, আর জলীয় বাষ্প হচ্ছে গ্যাসীয়, ঠিক আছে? এবার ঊর্ধ্বপতন, এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে যে ঊর্ধ্বপতন কাকে বলে, উদাহরণ দাও। দেখো কিছু কিছু জিনিসকে তাপ প্রয়োগের ফলে সে কোনো উষ্ণতায় কঠিন পদার্থের সরাসরি বাষ্পে পরিণত হয়, ঠিক আছে? মানে এই মিডিল যে এই যে বরফ যে কঠিন থেকে তরল হচ্ছে, তারপর তরল থেকে যে বরফ গ্যাসীয় হচ্ছে, এই ঘটনা ঘটবে না। মানে কঠিন থেকে একেবারে সরাসরি কিন্তু কোথায় চলে যাবে? গ্যাসীয়তে চলে যাবে, এরকম ঘটনা ঘটে, তাহলে সেটাকে বলে আমাদের ঊর্ধ্বপতন। উদাহরণ হচ্ছে কর্পূর, নিশাদল, আয়োডিন, ন্যাপথলিন, এটাকে NH4 বলে, ঠিক আছে? NH4, অ্যামোনিয়াম ক্লোরাইড। তো এই নিশাদল অনেক সময় এরকম দেয়, ঠিক আছে? এবার দেখো আরও একটু গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? 1 গ্রাম বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, এখানে পরিণত হচ্ছে 1 গ্রাম জল 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, ঠিক আছে? এখানে আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বলবো, ঠিক আছে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এবার দেখো 1 গ্রাম বরফ থেকে 1 গ্রাম জলে পরিণত হচ্ছে, ঠিক আছে? তাহলে এই যদি বরফ থেকে জলে পরিণত হয় তাকে বলে গলন, তার জন্য কি 80 ক্যালোরি তাকে তাপ গ্রহণ করতে হয়, প্লাস 80 ক্যালোরি, ঠিক আছে? তাপ গ্রহণ করতে হয়। আবার এই জল থেকে যদি সে বাষ্পে পরিণত হয়, জল থেকে কিসে পরিণত হয়? বাষ্পে, তাহলে তাকে 80 ক্যালোরি তাপ বর্জন করতে হয় এবং তাকে বলে কঠিনীভবন। অর্থাৎ 80 ক্যালোরি তাপ গ্রহণ করলে কিসে পরিণত হবে? জলে। আর 80 ক্যালোরি সে তাপ যদি বর্জন করে তাহলে হবে বরফে। উষ্ণতার এখানে কোনো হেরফের হবে না, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় থাকবে। কিন্তু 80 ক্যালোরি তাপ গ্রহণ করলে পারে বরফ হয়ে যাবে জল, আর জল যদি 80 ক্যালোরি তাপ ছাড়ে তাহলে হয়ে যাবে বরফ, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো। তারপরে দেখো এই বাষ্পীভবনের লিন তাপ হচ্ছে 537 ক্যালোরি। অনেক সময় জিজ্ঞাসা করে যে বাষ্পীভবনের লিন তাপ কত, তাহলে বলবো 537 ক্যালোরি পার গ্রাম। অর্থাৎ প্রতি গ্রামের জন্য আমাদের কী দরকার? 537 ক্যালোরি দরকার, ঠিক আছে? পার গ্রাম। দেখো তাহলে 1 গ্রাম জল, ঠিক আছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, আবার 1 গ্রাম বাষ্পে 100 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, অর্থাৎ উষ্ণতার কোনো পরিবর্তন ঘটছে না, ঠিক আছে? কিন্তু এই 537 ক্যালোরি সে যদি তাপ গ্রহণ করে তাহলে সেটা বাষ্পে পরিণত হচ্ছে, এই ঘটনাকে বলা হয় বাষ্পীভবন। আবার 1 গ্রাম বাষ্প যদি সে 537 ক্যালোরি তাপ বর্জন করে, ঠিক আছে, তাহলে সেটা কিসে পরিণত হবে? 1 গ্রাম জলে, এটাকে বলা হয় ঘনীভবন।
ঠিক আছে। তাহলে বাষ্প থেকে যদি জলে পরিণত হয় বা তরলে পরিণত হয়, অ্যাকচুয়ালি আমরা এটাও ভাষা বলবো যে গ্যাসীয় অবস্থা থেকে সে যদি তরল অবস্থাতে পরিবর্তন হয় তাহলে তাকে বলা হয় ঘনীভবন, এবং যদি তরল অবস্থা থেকে সে বাষ্পে পরিণত হয় তাকে বলা হয় বাষ্পীভবন। এবার জলের ক্ষেত্রে কি হয়, যে 537 ক্যালোরি তাপ নেয়। ঠিক আছে। এবার দেখো পরের প্রশ্ন, ঘনীভবনের সময় লীন তাপ গ্রহণ না বর্জন হয়? ঘনীভবন হচ্ছে তাহলে ঘনীভবন মানে কি, দেখো বর্জন করছে, তাহলে আমরা কি বলবো, বর্জন হয়। কি হয়, বর্জন হয়। এবার দেখো তার পরের প্রশ্ন, কোনো বস্তু দ্বারা গৃহীত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? খুবই গুরুত্বপূর্ণ, 3টি বিষয়ের উপর নির্ভর করে, এক বস্তুর ভর, উষ্ণতা পরিবর্তন এবং বস্তুর উপাদান। দেখো আমরা ব্যাপারটা আলোচনা করি। যেমন ধরো একটা বস্তু 5 কেজির আছে, ঠিক আছে, আর একটা বস্তু আছে 10 কেজির। তাহলে বলো এই বস্তু কোন বস্তুটা বেশি উষ্ণতা তাপ পরিবর্তন করতে বেশি সময় লাগবে বা বেশি তাপ লাগবে? ঠিক আছে, এইটাকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড করছে, এটাকেও 10 ডিগ্রি সেন্টিগ্রেড করছে। ঠিক আছে, তো কোনটাতে বেশি তাপ লাগবে? ঠিক আছে, খুব স্বাভাবিক 10 কেজিতে বেশি লাগবে, কারণ তার ভর বেশি। তাহলে বস্তুর ভরের সঙ্গে সমানুপাতিক হয়। উষ্ণতার পরিবর্তনের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ যত বেশি পরিবর্তন করব তত তার তাপ বেশি প্রয়োজন হবে। ঠিক আছে। আর বস্তুর উপাদান, যেমন ধরো একটা কাঠ আছে আর একটা ধরো লোহা আছে, একটা লোহা আর একটা কাঠ। ঠিক আছে, তো কে তাড়াতাড়ি বেশি গরম হবে? লোহা। তাহলে এটা কার উপরে নির্ভর করে? বস্তুর উপাদান। তাহলে এই 3টি বিষয়ের উপর নির্ভর করে, এটা মাথায় রেখে দেবে। গ্যাস থেকে তরলে পরিণত হওয়ার ঘটনা কী বলে? গ্যাস থেকে তরলে পরিণত হচ্ছে, অর্থাৎ ঘনীভবন, তাই কি না বলো? গ্যাস থেকে কোথায় পরিণত হয়? তরলে। ঠিক আছে, অর্থাৎ তাকে তাপ ছাড়তে হবে। এবার দেখো 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গরম জল এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলীয় বাষ্পের মধ্যে কোনটি ত্বকের বেশি ক্ষতি করে? দেখো 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলীয় বাষ্পে বেশি ক্ষতি করবে, কারণ 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গরম জল আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলীয় বাষ্প মানে কি +537 ক্যালোরি, +537 ক্যালোরি। অর্থাৎ এখানে জলীয় বাষ্পে কত ক্যালোরি তাপ পরিমাণ বেশি থাকে? 537 ক্যালোরি। তাহলে 537 ক্যালোরি যেহেতু বেশি তাপ আছে, তাহলে সে বেশি ক্ষতিকর করবে। ঠিক আছে, বা বেশি ক্ষতি করবে। আশা করছি বুঝতে পেরেছো। দেখো অবস্থার পরিবর্তনের সময় পদার্থের কি স্থির থাকে? উষ্ণতা স্থির থাকে। ঠিক আছে, অবস্থার পরিবর্তন হয় কিন্তু উষ্ণতা কি থাকে? যেমন 0 ডিগ্রি 1 গ্রাম বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 80 ক্যালোরি তাপ গ্রহণের মাধ্যমে কিসে পরিণত হচ্ছে না 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে পরিণত হচ্ছে। ঠিক আছে। এবার দেখো মাটির কলসির জল ঠান্ডা হয় কিন্তু প্লাস্টিকের কলসির জল ঠান্ডা হয় না কেন? দেখো এই যে মাটির কলসি যখন হবে, এই মাটির কলসির কি হয় না, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কি থাকে, ছিদ্র থাকে। সেই ছিদ্রের মাধ্যমে কি হয়, জল, এই ভিতরকার জল জলীয় বাষ্পে পরিণত হয়। ঠিক আছে, এই জলীয় বাষ্প পরিণত হয়ে বাইরে বেরিয়ে যায়। তাহলে এই জলীয় বাষ্প পরিণত হওয়ার জন্য এসে তাপ কত, জলীয় বাষ্পে পরিণত হওয়ার জন্য কত ডিগ্রি তাপ নেয়? 537 ক্যালোরি তাপ নেয়। 537 ক্যালোরি। কত ক্যালোরি? 537 ক্যালোরি। আর সে তাপ কোথা থেকে নেয়? এই জল থেকে নেয়। তাহলে জলের যে উষ্ণতা ছিল সেখান থেকে 537 কমে যাওয়া মানে কি, এই মাটির এই যে জলটা কি হয়ে যাবে, ঠান্ডা, মানে কি বেশি ঠান্ডা হয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে এই ঠান্ডা হয়ে যাওয়া মানে হচ্ছে এই কলসির জলটা কি ঠান্ডা হয়ে যাচ্ছে। কিন্তু প্লাস্টিকের ক্ষেত্রে তো ছিদ্র থাকে না, আর প্লাস্টিকের ক্ষেত্রে যেহেতু ছিদ্র থাকে না, তাহলে জল বাষ্প আকারে পরিণত হওয়ার কোনো জায়গা থাকে না। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। আর 537 ক্যালোরি তাপ গ্রহণের কোনো ব্যাপার থাকে না। তাহলে পরে মাটির কলসির জল কী হবে, বেশি ঠান্ডা হবে, কারণ সে ছিদ্র দিয়ে যেটা বেরিয়ে যাচ্ছে এবং বেরিয়ে বা বাষ্পীভবন হয়ে যাচ্ছে, সে বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লীন তাপ কোথা থেকে পাচ্ছে? প্রয়োজনীয় লীন তাপ সে কলসির ভিতর থেকে পাচ্ছে। সে কারণ থেকে কলসির জলটা কি ঠান্ডা হয়ে যাচ্ছে। 1 ক্যালোরি সমান কত জুল? আমরা একটু আগে বললাম 4.2 জুল। এবং কোনটা বড়? ক্যালোরি বড়। ঠিক আছে, এই ছিল আজকের বিষয়। তো যারা শেষ পর্যন্ত ভিডিও দেখলে তাদেরকে অবশ্যই থ্যাঙ্কস জানাই। ঠিক আছে, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করো। ঠিক আছে, এখান থেকে আমরা যা আজকে আলোচনা করলাম সেখান থেকে তোমরা 5-এ 5 পাবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।